ছাত্ররা আন্দোলন করছে, কোটা সিস্টেমটা হঠাৎ করে উঠিয়ে দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সম্মান করা উচিত, আমরা সম্মান করতে চাই। তাদের ছেলে পেলে, তাদের পুরো পরের প্রজন্ম, এগুলো খুব একটা নীতির মধ্যে আসে না। সবচেয়ে বড় কথা, আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা বাধা শুরু হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, আমি সংসদে বলেছি, আপনাদেরকে আবার বলছি, ভালো করে মন দিয়ে শোনেন। বাংলাদেশের যে সংবিধান আছে, এই কোটা সিস্টেম সংবিধানের 29-এর 1, 2, 3 এগুলো যদি পড়েন, সম্পূর্ণ সংবিধান বিরোধী। এটা আমার। এবং মজার কথা হলো, বর্তমান সরকার এটা চাচ্ছে, বোঝা যাচ্ছে যে কোনোভাবে হোক তারা এটাকে বাস্তবায়ন করার একটা নিষেধ তাদের উদ্দেশ্যে আমি বলবো। কিন্তু সেখানে হাত পা বাঁধা, তাদের যদি 350টার মধ্যে 340টাও তাদের লোক থাকে, সংবিধান সংশোধন করে এটাকে ঢুকাতে পারবে না। আমাদের সংবিধানে এই বিধানটি করা হয়েছে, এই বর্তমান সরকারই করেছে। এই সব মূলনীতি, তারা মৌলিক অধিকার সম্পর্কে যেগুলো নীতি, এই যে 29-এর 1, 2, 3 ধারা, এগুলো পরিবর্তন করার কোনো ক্ষমতা এই সংবিধানে দেওয়া হয়নি। তাহলে সংবিধান অনুযায়ী এটাকে বৈধ করার কোনো উপায় নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষের আয় ইনকাম সেভাবে কমছে। একটা কমছে যেহেতু আমাদের মুদ্রার নিম্নগামী ডলারের সঙ্গে আমাদের অবমূল্যায়ন হচ্ছে। টাকার দাম যখন 80 টাকা দিয়ে একটা ডলার পাওয়া যেত, যখন আমাদের 50-60 হাজার টাকা দিয়ে আমাদের স্বর্ণের ঘড়ি ছিল, এখন সেই টাকা পাওয়া যাচ্ছে 117, 120, 125 টাকা করে একটা ডলার। আপনি $1 একটা জিনিস আনলে আপনার 70 টাকায় যেটা বিক্রি করতে পারতেন লাভ দিয়ে 80 বা 90 টাকায়, সেটা আপনাকে এখন করতে হচ্ছে 150 টাকায় বিক্রি করতে হচ্ছে। আমাদের তো বেশিরভাগ জিনিসই আমরা নিয়ে আসি বিদেশ থেকে। তো জিনিসপত্রের দাম বাড়ছে, মজুরি বা কমছে, কারণ মানুষের পারচেজিং পাওয়ার কমছে। আর যেহেতু ডলার নেই দেশে, ডলারের সংকটের কারণে আমরা বিভিন্নভাবে আমদানিকে কমিয়ে আনছি। সরকার আমদানিকে কমিয়ে আনছে, কেননা আমাদের আয়, রপ্তানি এবং প্রবাসী আয় কমছে। তার সঙ্গে যেহেতু আমাদের আমদানি ব্যয় বাড়ছে, সঙ্গে সঙ্গে রিজার্ভ কমে যাচ্ছে। রিজার্ভ কমতে কমতে এমন একটা অবস্থায় চলে আসছে যে সারা বিশ্ব বলছে এ দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যাবে না, যেহেতু এরা কোনো ডলার আমাকে দিতে পারে না। আমেরিকানরা বলেছে তারা এখানে ব্যবসা করছে, তাদের টাকা পয়সা দেশে নিয়ে যেতে পারছে না, তাহলে আমরা ব্যবসা করব কেন? ইনসুলিন, যেটা ডায়াবেটিক রোগী যাদের চলে না, সেই ইনসুলিন বাজারে পাওয়া যাচ্ছে না। অনেক ওষুধ যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো ভেজাল ওষুধ, বিদেশ থেকে আসছে না, তাদের র মেটেরিয়াল নাই, তারা বিভিন্নভাবে দেশে উৎপাদন করে ভেজাল ওষুধের কারণে। আমাকে কালকে এক ডাক্তার বলল 3টি বাচ্চা ছেলে মারা গেছে মুসলমানি করতে গিয়ে। কেন? সেখানে যে অ্যানেস্থেশিয়া যেটা দিয়েছে সেটা নাকি ছিল ভেজাল, ওইটার কারণেই বাচ্চারা মারা গেছে। আরও বিশেষ করে অনেক জায়গার থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই একই কেস, তাদের নাকি লাংস নষ্ট হয়ে গেছে, কারণ কিডনি নষ্ট হয়ে গেছে। কেন? ভেজাল ওষুধ দেওয়া হচ্ছে। আপনারা আজকাল খাবার দাবার যেগুলো বিদেশ থেকে আসে, কোনো কিছুরই গ্যারান্টি নাই, কেন সরকার কোনোখানে এইসব দিকে তাদের যে দায়িত্ব সেটা পালন করছেন না। এখন IMF থেকে টাকা নিয়ে আসবেন, IMF থেকে যে টাকাটা আনছেন তাতে করে 2 দিন দেখা যাবে যে আমাদের রিজার্ভ একটু বাড়ছে। আমি তো অনেক কাজ করে ফেলেছি, রিজার্ভ বাড়িয়ে ফেলেছি। আপনি যতক্ষণ পর্যন্ত আয়ের চেয়ে ব্যয় করবেন বেশি, ব্যয় করতে বাধ্য হবেন বেশি, ততক্ষণ পর্যন্ত আপনার রিজার্ভ আবার কমতে থাকবে। আমি IMF এর টাকা আনবেন, আপনি চীন থেকে টাকা আনবেন, যেখান থেকে টাকা আনেন, যেহেতু আপনি ফুটা করে ফেলেছেন, দেশের অর্থনীতিকে ফুটা করে ফেলেছেন, সেই ফুটা দিয়া সব কিছু বেরিয়ে চলে যাচ্ছে। আপনার রিজার্ভ তো কোনো সময় বাড়বে না। যেটা বাড়ছে সেটা 7 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস আবার আগের অবস্থায়। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক যে দুরবস্থা, তার কারণ বর্তমান সরকারের ভ্রান্ত নীতি এবং দুর্নীতি। বর্তমান সমাজে সাধারণভাবে আপনি একটু আগে ইলেকট্রিসিটি চলে গেল, একটু আগে দেখেন গ্যাসের জন্য লাইন। আমি গত সংসদে বলেছিলাম, গ্যাস এবং বিদ্যুতের বেহাল আকার সম্পূর্ণ দায়িত্ব হলো সরকারের, এবং সরকার এটা
না বুঝে হোক বুঝে হোক, খালি দুর্নীতির কারণে এটা করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এই দুর্নীতির, এই গ্যাস এবং বিদ্যুৎ খাতের মাধ্যমে। এগুলো প্রমাণ সহ আমি দেখেছিলাম, পেপারেও লিখেছিলাম। কিন্তু সরকারকে বললেই আমাদেরকে নানান ধরনের কথা বলা হয়, আমাদের বিদ্যুৎ কেটে দেওয়া হয়।